পালাবি কোথায়? পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা। তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে। বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেছেন আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে যে বাংলাদেশে এমন ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যে এখন ভয়ের সংস্কৃতি সাংবাদিকতার গতিপথ নির্ধারণ করছে, এমনকি একটা শব্দ লিখতে গেলেও তারা বহুবার সেই শব্দটা নিয়ে ভাবছেন। হায় 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 হায়, কে ঠেকায়? ওই আগের জায়গায় পড়ে রইল জামাতে ইসলাম, 11 দল নিয়ে হয়তো 20টা সিট পাবে, আর 280টা আপনারা যদি একবার যাইতে পারেন টঙ্গী পাড়ায়, সহজ রাস্তা বললাম ভাই, সহজ রাস্তা, অন্যভাবে কেউ নিয়েন না। কারণ আপনারাই তো বলতেছেন আমাদেরকে ভোট দেন, আপনাদের সঙ্গে আছি। আপনারাই বলতেছেন যেসব মামলা ধামলা হয়েছে এগুলা সব উঠায় নেবো, আমাদেরকে ভোট দেন। জামাতের পক্ষে এক বিরল দৃশ্য, অসাধারণ চোখ জোড়ানো দৃশ্য। এমন ঘটনা জামাতের রাজনীতিতে অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ, এটাই হচ্ছে জামাত ক্ষমতায় আসার আরেক আলামত। বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেছেন আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে যে বাংলাদেশে এমন ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যে এখন ভয়ের সংস্কৃতি সাংবাদিকতার গতিপথ নির্ধারণ করছে, এমনকি একটা শব্দ লিখতে গেলেও তারা বহুবার সেই শব্দটা নিয়ে ভাবছেন। মাহফুজ আনাম কদিন আগে তাদের অফিসে আগুন দেওয়ার পর বিভিন্ন জায়গায় গিয়ে ধরনের বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকদের সাথে ঘন ঘন মিলিত হচ্ছেন। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানে তিনি আসার আগে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ বক্তৃতা দিয়েছেন এবং তিনি এমন কথাও বলেছেন যে সাংবাদিকতা তো পরের কথা, বেঁচে থাকাই এখন দুষ্কর হয়ে পড়েছে। মানে মাহফুজ আনাম কি তাহলে আগেই ভালো ছিলেন? মাহফুজ আনাম আল জাজিরার সঙ্গে তার সাক্ষাৎকারে এমন কথা বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকতা নাকি সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। মাহফুজ আনাম কি বলেছেন সে সম্পর্কে প্রথম আলো অনুবাদ করে লিখছে যে বাংলাদেশের সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। মাহফুজ আনাম সাংবাদিকদের নাকি নির্ভীক নির্ভয় হওয়ার কথা, কিন্তু মাহফুজ আনাম এমন ভয় পেয়েছেন, মাহফুজ আনাম, মতিউর রহমান, ডেইলি স্টার, প্রথম আলো এমন ভয় পেয়েছেন যে কিছুতেই তারা ভাসুরের নাম কিন্তু মুখে আনছেন না। কারা যে তাদের অফিসগুলোতে হামলা চালালো, ঘন্টার পর ঘন্টা হামলা চলতে পারলো, কারা যে তাদের অফিসে আগুন দিল, কিছুতেই সে নাম না তারা নিজের পত্রিকায় লিখেছেন, না তারা কোনো সভায় গিয়ে বলেছেন, না কোন গোষ্ঠীটি সে কথার কোনো ইঙ্গিত তারা আল জাজিরা বা কোনো বিদেশি গণমাধ্যমকে দিয়েছেন। মানে ভাবুন, যে সাংবাদিকেরা হেলমেটের তলে ছাত্রলীগ বুঝতে পারতেন, যে সাংবাদিকেরা বুঝতে পারতেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে খালেদা জিয়ার সম্মতি নিয়ে নাকি তারেক রহমান বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা পেয়েছেন, এ ধরনের সেন্সেশনাল খবর যারা ছাপতেন তারা কিনা এখন তাদের নিজ ঘরে কারা আগুন দিচ্ছে সে নাম মুখে উচ্চারণ করতে পারছেন না। আগুন দেওয়ার পরের দিনই যখন পত্রিকায় বিবৃতি দেওয়া হলো, পত্রিকাগুলো তাদের বক্তব্য দিচ্ছে, তখন থেকেই তারা একে একটি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী এসব বলে অভিহিত করছে। মাহফুজ আনাম আরো আবেগী, তিনি বলছেন আল জাজিরাকে যে গোষ্ঠীটি আগুন দিয়েছে, যারা হামলা চালিয়েছে প্রথম ডেইলি স্টারে, তারা সম্ভবত ডেইলি স্টারের পাঠক নয়। মানে ডেইলি স্টার সম্পাদক ভাবছিলেন যদি তারা ডেইলি স্টারের পাঠক হতো তাহলে তারা কখনো ডেইলি স্টারে আগুন দিতে পারতো না। মানে মাহফুজ আনাম বুঝতে পারছেন না যে ঠিক কারা, কোন গোষ্ঠী, কি কারণে ডেইলি স্টার আর প্রথম আলোতে আগুন দিয়েছে। তখন তারা তাহলে কেন এমন একটা কাজ করলো, এ প্রশ্ন আবার মাহফুজ আনামই সরল মনে আল জাজিরার সঙ্গে কনভারসেশনে তুলেছেন এবং তুলে তিনি বলেছেন, আমি কিন্তু প্রথম আলোর অনুবাদ করছি, তিনি বলেছেন আমার ধারণা এটা ছিল সুপরিকল্পিত, তাদের রাজনৈতিক ও আর্থিক মোটিভেশন ছিল, পাশাপাশি গণতন্ত্র, বহুমতের স্বীকৃতি ও ভিন্নমতকে সমর্থন করা উদার সাংবাদিকতার ঐতিহ্যকে বড় পরিসরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যও তাদের ছিল। তাদের মত কোনটা? হাসিনা তো নাই, শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। তাহলে কে, কারা, কোন গোষ্ঠী ভিন্ন মতের গলা মানে টুটি চেপে ধরতে চাইছে এবং বহুমতকে স্বীকৃতি দিতে চায় না, এরা কারা? কারা মাহফুজ আনাম? মানে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক হিসেবে, বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক হিসেবে কি উনার কোনো দায়িত্ব নাই পাঠককে, আন্তর্জাতিক মিডিয়াকে জানান দেওয়া এবং সচেতন করা যে কারা সেই গোষ্ঠী যারা কিনা রাজনৈতিক উদ্দেশ্যে এমন হীন কাজ, দুটো শীর্ষস্থানীয় পত্রিকাকে ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙলো, ভাঙচুর করলো, আগুন দিল, এই নাম তারা উচ্চারণ করতে চান না কেন? সামনে নির্বাচন, ওই নির্বাচনে কি ওই রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা অংশ নিচ্ছেন? তাহলে ডেইলি স্টারের কর্তব্য নয় তার পাঠকদেরকে জানানো যে কোন মতের লোকেরা পত্রিকা অফিসে আগুন দেয়, যাতে সেই মতের লোকেদেরকে তার পাঠকেরা ভোট না দেয়? মানে সম্পাদকের কাজটা কি, সাংবাদিকের কাজটা কি, কোন সচেতনতা বৃদ্ধিতে তাহলে ডেইলি স্টার প্রথম আলো কাজে আসছে? একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি বিশেষ গোষ্ঠী, এসব বলে তিনি কিছুতেই ভাসুরের নামটা মুখে আনার সাহস করেন নাই। এরপর মাহফুজ আনাম বলছেন যে ডেইলি স্টার ভবনে হামলার রাতটিকে চরম আতঙ্কের রাত হিসেবে বর্ণনা করে মাহফুজ আনাম বলেন তাদের ভবনে আটকা পড়া ডেইলি স্টারের কর্মীদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি ফোনে নিউজ রুমের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল মাহফুজ ভাই হয়তো আমাদের আর দেখা হবে না। তারা তাদের বাবা মা স্ত্রী বন্ধুদের ফোন করে বলছিল হয়তো আর কখনো দেখা হবে না। মানে ডেইলি স্টারের সাংবাদিকেরা সেদিন নিহত হতে পারতেন।
তারা খুন হয়ে যেতে পারতেন, আগুনে আটকা পড়ে তারা ছাদে গিয়ে দম নিতে পারছিলেন না, ফেসবুক স্ট্যাটাসও তখন দেখছিলাম ঘন্টার পর ঘন্টা তারা আটক। কিন্তু মাহফুজ আনামের বন্ধু ইউনুস ভাই যাকে ক্ষমতায় আনতে, যাকে রাজনৈতিক দল গঠন করে দীর্ঘমেয়াদে ক্ষমতায় আনতে তারা 2007 সালে 1/11 ঘটালেন, এই মতি, মাহফুজ, দেবপ্রিয় গং, এবং সেই 1/11 সরকারকে এনে যারা তখন থেকে এটা বলা শুরু করলেন যে দুই নেত্রীকে মাইনাস করে -2 করে আর ওই তারেক রহমানকে শাস্তি দিয়ে নির্যাতন করে যা ইচ্ছা করে তাকে সেনা হেফাজতে রেখে শায়েস্তা করে ইউনুসের মতো একজনকে সামনে নিয়ে এলে তাকে দিয়ে রাজনৈতিক দল গঠন করিয়ে একটা সরকার গঠন করলে এবং সেটা দীর্ঘমেয়াদে বাংলাদেশ শাসন করলেই সবচেয়ে ভালো হবে, এই তত্ত্ব যারা দিয়ে বেড়াচ্ছিলেন, সেই ইউনুস ভাই যখন ক্ষমতায়, তখন কেন ইউনুস ভাইয়ের পুলিশ, সেনাবাহিনী কেউ ডেইলি স্টারে তার সাংবাদিকদেরকে রক্ষা করতে ছুটে গেলেন না? সে কথা মাহফুজ আনাম না ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেন, না আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এমনকি এই প্রশ্নটা তোলেন যে সরকার কি করে দায় এড়াতে পারে যে পত্রিকা দুটোতে আগুন দিয়ে ঘন্টার পর ঘন্টা তাণ্ডব চালাচ্ছিল একটি গোষ্ঠী, অথচ সরকার কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে তৎপর করতে পারে নাই। কই মাহফুজ আনাম তো এই কথা বলেন নাই, কারণ মাহফুজ আনাম সারা জীবন সম্পাদক, সাংবাদিক হিসেবে বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান হয়ে উঠেছেন বটে মাহফুজ আনাম মতিউর রহমান, কিন্তু তারা বরাবরই যেদিকে হাওয়া বয়েছে সেদিকেই বাতাস দিয়েছেন। যেমন ধরেন এই যে মাহফুজ আনামের সাংবাদিকেরা পড়ছেন ভবনের ভেতরে, মানে তাতে মাহফুজ আনাম দারুণ বিচলিত হয়ে পড়েছেন, বিশ্বাস করা কঠিন। কারণ এই যে নেত্র নিউজের এখন যে সম্পাদক তাসনিম খলিল, এই তাসনিম খলিল কিন্তু 1/11 সময় চাকরি করতেন মাহফুজ আনামের ডেইলি স্টারের সম্পাদকীয় বিভাগে, এবং সে সময় সেনা গোয়েন্দারা যখন মাহফুজ আনামের এই অফিসে কাজ করা মানে ডেইলি স্টারের সাংবাদিক তাসনিম খলিলকে তাদের হেফাজতে নিয়ে গেল, দিনের পর দিন অমানসিক নির্যাতন করলো। মানে এই তাসনিম খলিল তো শেখ হাসিনার সময়ের আয়নাঘর মানে খবর প্রকাশ করলেন, তিনি কিন্তু 1/11 সময়ের আয়নাঘরে দিনের পর দিন ব্যাপক নির্যাতনের শিকার হলেন সেনাবাহিনীর হাতে। এবং নির্যাতনের তিনি যখন শিকার হচ্ছেন, আমি তখন বিবিসিতে কাজ করি লন্ডনে, আমরা যখন মাহফুজ আনামকে সাক্ষাৎকার নিয়েছি, মাহফুজ আনাম তখন বলেছিলেন যে তাসনিম খলিল সেনা হেফাজতে আটক হয়েছেন বটে, কিন্তু তিনি ডেইলি স্টারে সাংবাদিকতার জন্য আটক হন নাই, তিনি তার ব্যক্তিগত সাংবাদিকতার জন্য আটক হয়েছেন। ভাবতে পারেন এমন সম্পাদক, তার সাংবাদিকেরা আগুনে পুড়ে মরছে বলে বিরাট বিচলিত হয়ে গেছেন, আমার জন্য বিশ্বাস করা মুশকিল। তাসনিম খলিলকে নির্যাতন করতে করতে এক দফা ডিজিএফআই মাহফুজ আনাম মানে তার সম্পাদকের বাড়িতেও নিয়ে এসেছিল। মাহফুজ আনাম আবারও তাসনিম খলিলের সঙ্গে কথাবার্তা বলে ডিজিএফআই এর হাতেই তাকে সোপর্দ করে আবারও সেনা হেফাজতে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। এগুলো নথিবদ্ধ আছে, দলিলবদ্ধ আছে, কোনো বানানো কথা নয়। কাজেই এই মাহফুজ আনামেরাই এখন কিনা আবার বলছেন যে একটা গোষ্ঠীর রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে তাদের অফিসগুলোতে হামলা চালিয়েছিল, এবং তিনি বলেন যে বাংলাদেশে অনেক মানুষ মত প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, কাজেই সেখানে বিপুল পরিমাণ ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য, ভিত্তিহীন অভিযোগ তৈরি হচ্ছে। এ সময় তিনি একটা উদাহরণ দিয়ে বলেন যে ডেইলি স্টার ভবনে হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নজর রাখছিলেন তারা সবাই জানেন যে একজন ইনফ্লুয়েন্সার বলেছিলেন প্রথম আলো ডান ডেইলি স্টারে চলে আসেন। কই মাহফুজ আনাম, মতিউর রহমানের প্রথম আলো কেউ তো নাম উচ্চারণ করে লিখতে পারলেন না কোন সে ইনফ্লুয়েন্সার। ইউটিউবে কারা বা ফেসবুক লাইভে এসে কারা সংগঠিত হতে বলছিলেন, প্রথম আলো অফিসের দিকে যেতে বলছিলেন, তারপর ডেইলি স্টার অফিসের দিকে যেতে বলছিলেন, ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভে থেকে ধানমন্ডি 32 নম্বর যখন কয়েক দফা ভাঙানো হয়েছে তখনও কি মুখ খুলেছিলেন মাহফুজ আনাম বা মতিউর রহমান? তারা নিজেদের বাড়ি যখন ভাঙতে এলো তখনও মুখ খুলতে পারলেন না। তারপর আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলছেন কিনা যে কল্পনা করুন যে সাংবাদিকের কাজ সত্য বলা, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এটা দেখে সেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে পত্রিকার পাঠক বা টেলিভিশনের দর্শকের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ সাংবাদিক সমাজের ভেতরকার রাজনৈতিক বিভাজন। তাহলে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের উপর যারা বিশ্বাস রাখতে পারছেন না তারা কি ভুল করছেন? তারা তো রাজনৈতিক পক্ষ নিয়েছেন। 1/11 সরকারের সময় তারা ডিজিএফআই এর পক্ষ নিয়েছেন, ডিজিএফআই এর কাছ থেকে দিস্তা দিস্তা কাগজ নিয়ে তারেক রহমান সম্পর্কে একের পর এক খবর ছেপেছেন, খালেদা জিয়া সরকারের সময়কার বিরাট বিরাট দুর্নীতির খবর ছেপেছেন। এখন বলছেন খালেদা জিয়ার সময়ে নাকি খালেদা জিয়া নাকি প্রধানমন্ত্রী হিসেবে তার মন কেড়ে নিয়েছিলেন, তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশ উদ্ধার করবেন সে অপেক্ষা করছেন তারা। এখন তারা তো পক্ষ নিয়েছেন, তারা 1/11 সরকারের সময় ইউনুস সরকারকে ক্ষমতায় বসাতে চেয়েছিলেন, ইউনুসকে রাজনৈতিক দল গঠন করে দিতে চেয়েছিলেন সেনা সমর্থন এবং প্রথম আলো ডেইলি স্টারের সমর্থনে। তাহলে তারা রাজনৈতিক দলের পক্ষ নেন নাই। তারা এখন যখন তারেক রহমানের সামনে গিয়ে হাত কচলাচ্ছেন তখন তারা রাজনৈতিক পক্ষ নেন নাই। আর এ দফায় ইউনুস ক্ষমতা নেওয়ার পর তারা যখন প্রথম যমুনা থেকে বেরিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মিডিয়া বান্ধব সরকার বাংলাদেশে চলে এসেছে, তখন কি মাহফুজ আনাম পক্ষ নেন নাই? আসলে মাহফুজ আনামের চরিত্রটা কি, আর এই চরিত্রের ব্যক্তি মানে এই চরিত্রের ব্যক্তিরা মাহফুজ আনাম, মতিউর রহমানের মতো ব্যক্তিরা যখন সাংবাদিকতার শীর্ষে অবস্থান করেন একটা দেশের এবং সবচেয়ে বেশি বিনিয়োগের দুটো পত্রিকার মানে বা দুটো সংবাদ মাধ্যমের শীর্ষে বসে থাকেন, তখন সে দেশের
বাংলাদেশে সাংবাদিকতা যে কত কঠিন সেটা বোঝার জন্যই মাহফুজা নামের একটা ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ইউনূস ক্ষমতা নেওয়ার পরপর সেপ্টেম্বরে তিনি বলেছিলেন স্বর্গ হয়ে গেছে দেশ, আর ডিসেম্বরে ঘরে আগুন লাগার পর বলেছিলেন দেশ নরক হয়ে গেছে। এ দুটো মিলিয়ে যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা শুনিয়েই শেষ করতে চাই আজকের বয়ান। মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে হায় 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 হায়, কে ঠেকায়? ওই আগের জায়গায় পড়ে রইল জামাতে ইসলাম, 11 দল নিয়ে হয়তো 20টা সিট পাবে, আর 280টা আপনারা। যদি একবার যাইতে পারেন টঙ্গি পাড়ায়, সহজ রাস্তা বললাম ভাই, সহজ রাস্তা, অন্যভাবে কেউ নিয়েন না। কারণ আপনারাই তো বলতেছেন আমাদেরকে ভোট দেন, আপনাদের সঙ্গে আছি। আপনারাই বলতেছেন যেসব মামলা ধামলা হয়েছে এগুলা সব উঠে নেবো, আমাদেরকে ভোট দেন। কিন্তু কথা হয়েছে কি জানেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো জানে, যারা জেলে গেছে তারা জানে, যে পরিবারে একটি মানুষ জেলে গেছে ওই পরিবারের কি অবস্থা হয় তারা জানে। আপনারা যারা মামলা বাণিজ্য করছেন, দাবড়াইছেন, দৌড়াইছেন, ঘরে ঘুমাইতে দেন নাই গত 16 মাস, এখন যত কথাই বলেন না কেন বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা বুঝতেছে তো ভোটের জন্য বলতেছেন। আওয়ামী লীগ থেকে 3টা ভাগ আছে ভাই। একটা ভাগ এই যে এখন যাদের কথা বললাম, যাদের উপরে জুলুম হয়েছে গত 16 মাস, যারা বাঁচার জন্য আশ্রয় খুঁজতেছে, এরা এরা কাদেরকে ভোট দিবে? এরা ভোট দিতে গিয়া 10 বার না ভাই 100 বার চিন্তা করবে, 100 বার। এদের ভোট কোন দিকে যাবে আপনারা বুঝ জানেন। আমাকে যারা জুলুম করছে, আমার উপরে যারা অত্যাচার করছে, আমি তাকে ভোট দেবো নিশ্চয়ই না। কারণ আরেকজন তো আছে যে আমার উপরে অত্যাচার করে না, এই বরঞ্চ আমাকে বলছে আমার হাতে কর্ম তুলে দিবে, আমাকে বিদেশে পাঠাবে, এখানে কাজ কাম শিখায়া, আমি তো তাকেই ভোট দেবো। গেল একটা, আরো 2টা আছে। এর মধ্যে আরেকটা আছে কি জানেন, এই আওয়ামী লীগের মধ্যে ভালো মনের বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ইনারা কাদের কথা ভাববে বলেন তো? ওনারা নিরপেক্ষভাবে ভাববে আসলেই তো আওয়ামী লীগ অনেক অন্যায় করছে। 36 দিনে 1,500 মা বোনের বুক খালি করছে, 25-26 হাজার ভাই বোনকে পঙ্গু করছে, হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই, ওইখানে যায় বইলে আসছে এদেরকে কেউ চিকিৎসা দিবা না, এদেরকে পাইলে পুলিশে ধরাইয়া দিবা। আওয়ামী লীগের মাইন্ডের যারা ডাক্তার ছিল ওইসব ডাক্তাররা চিকিৎসা দেয় নাই। কত নিষ্ঠুরতা চিন্তা করেন। যুদ্ধের ময়দানেও তো ভাই যদি শত্রু গুলি খায় তাকেও সেবা দেওয়া হয়, তারও চিকিৎসা করা হয়, কিন্তু তা করা হয় নাই। এখন আপনারা বলেন এই বিবেকবান মানুষগুলা এই কথাগুলা ভাববে না? এই ব্যাপারগুলো ওনারা চোখের সামনে তো দেখতে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই বিবেকবান মানুষগুলা ভোট দেওয়ার সময় কোন দিকে ভোট দিবে আপনারাই বলেন। আরেকটা ভাগ আছে, তারা কারা? তারা ভাই অন্ধভাবে বিশ্বাস করে, পীর মনে করে শেখ হাসিনাকে, ওনাদের আপাকে। ওনাদের আপা যা বলবে তাই করবে। আপা বলছে কেউ ভোট দিতে যাইবা না, এই গ্রুপটা হয়তো ভোট দিতে যাবে না। এখন দেখেন আমি 3টা ভাগ করে আপনাদেরকে দেখাইলাম। প্রথম ভাগ, যাদের উপরে জুলুম হয়েছে ওরা কোন দিকে ভোট দিবে? আপনি আমার উপরে জুলুম করছেন, আমি ভোট দেবো না। আরেকটা ভাগ বিবেকবান মানুষ, ওরা কি ভাববে? গত 16 মাস কি দেখছে? একই রূপ দেখছে না? হায় হায়, একই রূপ তো, ওরা কোন দিকে যাবে? আরেকটা ভাগ আপা যা বলবে তাই। এখন আপনারা বুঝানেন কোন দিকে পাল্লা ভারী। হ্যাঁ ভাই, কোন দিকে পাল্লা ভারী এটা বুঝানেন। দেখেন আমাদের সিনেমা জগতে একটা ব্যাপার আছে, একটু বলি, বোর ফিল করেন না। এই যে আমাদের ছবি সুপার হিট হয় না, এই হিট হওয়ার পিছনে কারণ কারা জানেন? মা বোনেরা। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই 3টা দেশে ওই ছবিটাই সুপার হিট হয় যে ছবিটা মা বোনরা দেখে। আমাদের ছবি যখন রিলিজ হইতো আমরা কিন্তু তখন হলের মধ্যে খোঁজ খবর রাখতাম, নিজেরাও যায় চেক করতাম পুরুষ কতজন, মা বোন কতজন। যদি দেখতাম যে ভাই 20% মা বোন আছে, তখনই আমরা বল বাজাইতে শুরু করতাম, ছবি লাইগা গেছে, ছবি লাইগা গেছে। কিন্তু অপোজিশন যাদের ছবি রিলিজ হয়েছে, প্রতি সপ্তাহ 2টা-3টা করে ছবি রিলিজ হইতো। ওই অপোজিশন কি করতো জানেন? কিছু সাংঘাতিকরে হাত করতো। সাংঘাতিক মানে ওই যে বিনোদন জগতের সাংঘাতিক, ওদের হাত করতো। ওদেরকে নিয়ে বুঝছেন ওই কস্তুরিতে পেট ভরা খাওয়াইতো। সন্ধ্যার পরে বনানিতে আইনা 2-4 পেক খাওয়াইয়া একটা খাম ধরাইয়া দিত। আর তারা পত্রিকায় কি লিখতো? এই ছবিতে কাটপিস আছে, এই ছবিতে নোংরামি আছে, খোলামেলা গান আছে, এই ছবি মা বোনরা দেখবে না, এরকম প্রচার করতো। কিন্তু লাভ হইতো না, কারণ ছবি সেল বাইরে যাইতো। ওই যে মুখের পাবলিসিটি, প্রথমে যে ওই যে 20 ভাগ দেখছে এরা যায় সবাই কাছে বলছে, যার জন্য আরো ঢল নামতো। আর মা বোনরা তো একা আসে না, সন্তানকে নিয়ে আসে, বান্ধবীকে নিয়ে আসে, হাজবেন্ডকে নিয়ে আসে, ভাইকে নিয়ে আসে, মানে একজন দেখতে আসলে 2টা টিকিট কাটে। এভাবে ছবি সুপার হিট হয়ে যাইতো। একই জিনিস এই নির্বাচনের সময় হয়েছে। এখানে ভাই নারীরা মানে মা বোনরা যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই ভাই জয় হবে। তাদেরই নির্বাচন সিনেমার মতো ওই সুপার ডুপার হিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 2 সপ্তাহ যাবত আমরা দেখতেছি না নারীরা মানে মা বোনেরা একটু ঝুঁকা পড়ছে, মা বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, মা বোনদেরকে ওই যে ছায়া নিয়ে টান দিচ্ছে, কেউ কান নিয়ে টান দিচ্ছে, এরকম ঘটনা তো আমরা দেখছি। মসজিদের ভিতরের ঘটনাও দেখছি। গতকালকে নির্বাচন কমিশনারের কাছে যায় মা বোনরা ওইখানে প্রতিবাদ করছে ভাই, প্রতিবাদ করছে। যেভাবে ইংলিশে বলছে, হায় হায়, আমি তো ঘাবড়ে গেছি। হায়, জামাতে ইসলামের মধ্যে এমনও আছে? হ্যাঁ ভাই, উনি ডিগ্রিধারী একজন ডাক্তার, ওই মা ওই বোন বলতেছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমরা নির্বাচনী প্রচারণা জিতে পাচ্ছি না, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি 15টা প্রমাণ দিছে, একদম
খাস প্রমাণ। কেমন প্রমাণ? ওটার ভিডিও আছে, অডিও আছে, কাগজপত্র আছে, ছবি আছে, সব সুদ্ধা 15টা প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এখন আপনি বলেন আমরা কি করুম? নির্বাচন কমিশনার কথা দিছে আমি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিচ্ছি। হয়তো উনি অ্যাকশন নিবে। নির্বাচন কমিশনারের সামনে, সাংবাদিকদের সামনে বলছে যে আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা কিন্তু প্রতিঘাত করতে পারি। এরপরে যদি আমাদের উপরে কোনো অন্যায় হয় আমরা কিন্তু প্রতিঘাত করব, মানে রুইখা দাঁড়াবো। হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াবে। যাই হোক, যেটা বলা সেটা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি কথা বলুন না। যখনই দেখলো ডাক্তার শফিকুর রহমান স্যার মা বোনদের মন জয় করে ফেলাইছে, মা বোনরা সবাই ঝুঁকা পড়ছে, ঠিক ওই টাইমেই এক রাতে গোপনে ওনার আইডি হ্যাক হয়। কিন্তু এই ডাকাতিটা কারা করছে, এই ডাকাত কারা, তাদের নাম সামনে চলে আসবে। ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্টভাবে বলে দিছে এই ডাকাতদের নাম আমাদের হাতে চলে আসছে প্রমাণ সহকারে, যেটা আমরা আপনাদেরকে জানাইছি অনলাইনে, সাংবাদিক ভাইদের জানাইছি। এখানেই শেষ না, এদেরকে সামনে নিয়ে আসবই, এদের মুখোশ খুলবই। কারণ কি জানেন ভাই, এখানে জড়িত রাষ্ট্রপতির ভবন। ওই যে রাষ্ট্রপতি মহামান্য প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেব, ওই ছুপ্পুর সাহেবের ওইখান থেকে উনার পিএস বা এমন কেউ আছে যার একটা ইমেল আসছিল ডাক্তার শফিকুর রহমান স্যারের মোবাইলের মধ্যে, ওইটা হয়তো ভুলে টাচ টুচ করছে, কিছু একটা হয়েছে, ওইখান থেকেই হ্যাক হয়েছে। এইভাবে ওনারা সবকিছু বাইক করছে, বাইক করে প্রমাণ দিছে। কিন্তু প্রমাণ দেওয়ার পরও আমরা কেউ বিশ্বাস করতেছি না। আমরা এসব বলতেছি, কেমনে আপনারা নিরাপত্তা পাবেন? আপনাদের মা বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। এদের হাতেই তো আপনারা 71-এ লাঞ্ছিত হয়েছিলেন, ধর্ষণ হয়েছিলেন, বঞ্চিত হয়েছিলেন। এরাই তারা, এরা আবার আপনাদের ইজ্জত নিয়ে খেলতেছে। এরা বলছে আপনারা যারা কাজ কাম করতে যাবেন, যারা ঘর থেকে বাইরে হইবেন কর্মের জন্য, তারা হচ্ছে পতিতা। এরকম একটা কথা, এই কথাটা সবাই সামনে ঢোল পিটায়া বইলাই যাইতাছে। মানুষ কি বিশ্বাস করতেছে? না, মানুষ বিশ্বাস করতেছে না। আরো বিশ্বাস করবে না কখন জানেন? যখন টোটাল প্রমাণ আইনা ওনারা সামনে তুলে ধরবে। আমি বলবো জামাত ইসলামকে 24 ঘন্টার মধ্যে টোটাল প্রমাণ সামনে দেন। কারা জড়িত আপনারা জানেন, কেন মুখ খুলতেছেন না? নিশ্চয়ই আপনারা জানেন। এমনও হইতে পারে আমাদের দেশের কোনো এজেন্সি এর সাথে জড়িত। হ্যাঁ ভাই, কোনো এজেন্সি জড়িত, নাহলে রাষ্ট্রপতির ভবনের সাথে কেন সম্পর্ক? এই কথাটা কেন সামনে আসবে? এটা সবাই সামনে 24 ঘন্টার মধ্যে তুলে ধরেন, দেরি করবেন না। দেখেন না 24 ঘন্টার মধ্যে ঝাড়ু মিছিল বাই করে ফেলাইছে, জুতা মিছিল বাই করে ফেলাইছে, স্লোগান চেঞ্জ হয়ে গেছে, শফিক্কা শফিক্কা। এটা কিন্তু আপনারা যেটা করলেন, এটা কি করলেন জানেন? ডাস্টবিনের ঢাকনাটা নিজের হাতে খুইলা দিলেন। হ্যাঁ ভাই, নিজের হাতে ঢাকনাটা খুইলা দিলেন, শফিক্কা শফিক্কা কইলা। দেখেন না মাঝরাতে ছাত্র শিবির কিভাবে গর্জন করে মিছিল নিয়ে বাইরেছে। ওই মিছিল থেকে যে স্লোগানগুলো আসছিল ওগুলার আমি মুখে উচ্চারণ করতে চাই না, কারণ ওই যে ডাস্টবিনের ঢাকনাটা আপনারা খুইলা দিয়েছেন, এখন দুর্গন্ধ বাইর হইতেই থাকবে। এই দুর্গন্ধ চলতে থাকবে কিন্তু ভাই এই নির্বাচন পর্যন্ত। হ্যাঁ ভাই, 12 তারিখ পর্যন্ত চলতে থাকবে। কারণ কি জানেন, একটা ছোট্ট ব্যাপার যেখানে একজন নেতা নিজে বলতেছে স্টেজে দাঁড়ায় যে আমার আইডি হ্যাক হয়েছে, সেটার আমি প্রমাণ দিছি, মা বোনদের কাছে আমাকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখানে একজন নেতাই কথা বলতেছে, সেখানে আরেকজন নেতা বলতেছে আইডি হ্যাক হয় নাকি? আবার আইডি আবার কেমনে হ্যাক হয় এত বড় নেতা? এখন এগুলা মিথ্যা কথা বলতেছে, নিজের গা বাঁচাইতেছে। আপনারা কিন্তু এদেরকে ভোট দিবেন না। আপনাদের ইজ্জত, মান, সম্মান, নিরাপত্তা কিছুই নাই এদের হাতে, কারণ এরা সেই 71-এর সেই মা বোনদের ইজ্জত নিয়ে এরাই খেলছিল। এই কথাগুলা বলা হচ্ছে, আর এই কথাগুলা বলার জন্যই কিন্তু এনসিপি কে ওনারা সাথে নেয় নাই। একটা টাইমে দেখেন নাই এনসিপি তাদের সঙ্গে যাইতে চাইছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে ধানমন্ডি থেকে দাঁড়াইতে চাইছিল, ওনার ঠিকানা বদল কইরা গ্রাম থেকে এখানে বাসা ভাড়া নিছিল। আমরা তো জানি বিএনপির সঙ্গে ওনারা যাবে। কেন যায় নাই, কেন নেয় নাই, এটা কি বুঝতে পারছেন? নেয় নাই শুধু একটাই কারণে, এদেরকে যদি আমরা নেই, মানে এনসিপি কারা? এরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াইছে, তাই না? এখন যদি আমি এদেরকে সাথে নেই নির্বাচনে, তাহলে তো আওয়ামী লীগ আমারে ভোট দিবে না। এই আওয়ামী লীগের ভোটের জন্যই কিন্তু সাথে নেয় নাই। আরেকটা কারণে নেয় নাই, কি সেটা? এরা ভারত বিরোধী কথাবার্তা বলে। এরা যদি আমার দলে থেকে আবার ভারতের বিরুদ্ধে মুখ খোলে, তাহলে তো আমি ওইখানে ছোট হয়ে যাবো, তাই না? পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে তো ওই সম্পর্কটা থাকে না। এই একটা কারণ। আরেকটা, এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বিশাল বড় ভোট ব্যাংক, তো এই ভোট ব্যাংকটা হারাইতে চায় নাই। যার জন্য বর্তমানে ওনাদের নেতা কর্মীরা দেখেন না স্টেজ থেকে ভুলে জয় বাংলা বইলা ফেলাইতেছে, শেখ খালেদা বেগম বলতেছে, শেখ তারেক রহমান বলতেছে। ভুল ভ্রান্তি হচ্ছে না? হচ্ছে। তো ওই একটা কারণে হিসাবটা মিলছে, এই জন্য নেয় নাই। কিন্তু নিলে কি হইতো? হাই হাই, আজকে নিলে অন্য চেহারা হইতো না? মনে করেন যে তারেক রহমান সাহেব দাঁড়ায় রয়েছে, ডাইন দিকে হাসনাত আব্দুল্লাহ, বাম দিকে নাহিদ ইসলাম, এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এদিকে সার্জিস। আর এই হাসনাত আব্দুল্লাহ তখন কি অগ্নিঝরা বক্তব্য রাখতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীটা সামনে তুলে ধরতো, বেগম খালেদা জিয়ার জীবনী সামনে তুলে ধরে আইনা এই যে তারেক রহমান সাহেবকে হিরো বানায় দিত। এমনকি এমনও কথা বলতো ক্যান্টনমেন্টের দিকে হাত বাড়ায়া, আপনারা কারা? তাদেরকে সামনে আসতে হবে। কেন আমাদের লিডারের গায়ে হাত তুলছিলেন? আপনারা কারা? তারা আপনাদেরকে দেখতে চাই। আমাদের লিডারের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তার কাছ থেকে মুসলেখা নেওয়া হয়েছিল। ওনার মতো একজন নেতাকে দাবায় রাখতে পারছেন? পারেন নাই। আমরা 24 এবং 71 একসাথে হয়ে গেছি। এরকম ভাই বক্তৃতা দিত না। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলতো মির্জা আব্বাসের পাশে দাঁড়ায়া,
আপনারা যারা মির্জা আব্বাসকে ছোট করে কথা বলেন, উনার বাবার কথা তুলে আনেন, উনার বাবা দপ্তরি ছিল, সিঙ্গারা বানাইছে, পিয়াজু বানাইছে, এইসব কথা বলবেন না। উনি নিজের পায়ে দাঁড়াইছে, নিজের গুণে, উনি শিক্ষিত, জ্ঞানী, উনার ব্যাংক আছে, উনি নারীদের অধিকার, সম অধিকার দিতে চায়, যার জন্য উনার বিবিকে, উনার ওয়াইফকে নির্বাচনের মাঠে নামায় দিছে। উনাকে নিয়ে আরেকটা বাজে কথা শুনতে চাই না। উনি হচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধা। এই মির্জা আব্বাস কে বলতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। কে বলতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ উনারা তো উনাদের সঙ্গে যদি জোট হইতো, হায় হায় কি হারাইলেন, গুপ্ত রত্ন হারাইছেন তো ভাই, গুপ্ত রত্ন। দেখেন একজন হাসনাত আব্দুল্লাহ আজকে মাঠ গরম করে রাখে, এরকম একজন নেতা হারাইছেন। আপনাদের সঙ্গে থাকলে আছে কিন্তু অন্য কথা হইতো ভাই। হ্যাঁ ভাই, অন্য ফলাফল হইতো। কারণ বুক ফুলাইয়া লিডার বলতে পারতো ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছে, আর এই ২৪ আমাদের। আমি ছিলাম সেই মাস্টার মাইন্ড, এরাই ছিল আমার গুপ্ত বাহিনী, এদেরকে নিয়ে আমি দেশটা করতে চাই। ভোট পাইতো ভাই, ভোট পাইতো, সবাই এদিকে ঝুঁকা পড়তো, তো এইদিকে চলে আসতো সবাই, একা হয়ে যেত তো জামাত ইসলাম। হ্যাঁ, একা হয়ে যেত। আমি বহুবার বলছি যে জামাত ইসলামের জন্য বিএনপি বা আওয়ামী লীগ চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ ছিল ওই ৮টা দলকে এক করা, যেটা এখন ১১ দল হয়েছে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। ভাই ব্রাদার, বিদায়ের আগে একটা কথা বলবো, শেখ হাসিনাকে যারা ভয় পায় নাই, হ্যাঁ ভাই, শেখ হাসিনার যে বাহিনী ছিল টোটাল ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে বিশাল বাহিনী, তো যেটা যে ১৬ বছর কেউ হিলাইতে পারে নাই, সেই শেখ হাসিনাকে যদি ফুদিয়া উড়াই দিতে পারে ৫ই আগস্টে, হায় হায়, দেখেন উনার ভাগ্যে খাবারটাও তখন জোটে নাই। গরম গরম খাবার, মুরগির রান টান খাবার টেবিলে, ওই যে বলে না রিজিক তোমার যেখানে লেখা সেখানেই তোমার খাদ্য। ওনার খাদ্য লেখা ছিল, ওনার রিজিক লেখা ছিল দিল্লিতে, এখানে টেবিলে পড়ে রয়েছে। আর যারা ওই ভিতরে ঢুকে গেছিল ওদের রিজিক ছিল ওই মুরগির রান। ওই মুরগির রান খায় খায় আমাদের দেখাইতেছিল না, ওই মুরগির রান এদের রিজিকে ছিল। যারা এরকম ঘটনা ঘটাই দিতে পারে তাদেরকে ভয় দেখায় লাভ নাই। তাদের আইডি হ্যাক কইরা ওইসব কথা বইলা যে ওনারা নারী বিদ্বেষী বইলা লাভ নাই। কেউ বিশ্বাস করবে না, কোন ষড়যন্ত্রই আটকাইতে পারবে না। যত রকম গুজবি ছড়ান না কেন, সফল হইতে পারবেন না। দেখেন, লেখা রাখেন, সফল হইতে পারবেন না। হিতে বিপরীত হবে, উল্টাটা হবে। ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। হ্যাঁ ভাই, ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। আল্লাহ যাকে ভাই নিজের হাতে টাইনা তুলতে চাইবে, তারে কি মানুষ টাইনা নিচে নামাইতে পারবে? নিশ্চয়ই না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জামাতের পক্ষে এক বিরল দৃশ্য, অসাধারণ চোখ জোড়ানো দৃশ্য। এমন ঘটনা জামাতের রাজনীতিতে অতীতে কখনো ঘটেনি। হ্যাঁ, এটাই হচ্ছে জামাত ক্ষমতা আসার আর এক আলামত। জামাত অতীতে ক্ষমতা আসতে পারেনি, অতএব অতীতে যা ঘটেনি এবার সেটা ঘটবে এবং এর মাধ্যমেই ক্ষমতা আসবে। অতীতে সব শ্রেণী পেশার, কর্মজীবী, কর্মহীন, বেকার, সুন্দরী, অসুন্দরী, হিজাবি, নন হিজাবি সব তরুণ তরুণীরা জামাতকে এভাবে সমর্থন করেনি, এবার করছে, এবার আসবে। হিন্দুদের মধ্যে এভাবে জামাত জোয়ার অতীতে কখনো হয়নি, এবার হচ্ছে, এবার জামাত ক্ষমতা আসবে। জেনজিদের মধ্যে এভাবে জামাতের পক্ষে জেগে ওঠা কখনো হয়নি। ডাকসুতে শিবির তো ওইভাবে ইলেকশনই করতে পারতো না, কোনো রকম করতো, প্যানেলেই পেতো না, দিত না। কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পোস্ট পজিশনই পেতো না, হলে ২-১টা পেতো। কিন্তু এবার 90% শিবির, 95% শিবির। জাহাঙ্গীরনগরের শিবির, এটাকে কল্পনা করেছেন? অথচ জাহাঙ্গীরনগর পুরোটাই শিবির। তো দর্শক, এরকম অসম্ভব অনেক ঘটনা ঘটছে। তো জাতীয় রাজনীতির ফলাফলই অসম্ভবকে সম্ভব করার মধ্যে যেই ঠেকবে। তো দর্শক, একটা বিরল দৃশ্য আজকে আপনাদের সাথে আলোচনা করবো, চোখ জোড়ানো দৃশ্য। সত্যি আমি ইমপ্রেসড এবং আমি মনে করছি এগুলোই হচ্ছে ক্ষমতা যাওয়ার আলামত। দাঁড়িপাল্লার পক্ষে চাকমা, মারমা, ত্রিপুরাদের গণমিছিল। দেখেন, জামাতের যে রাজনীতি ধরন, জামাতের যে আদর্শ ভিত্তিক রাজনীতি, একামতি দিনের যে দাওয়াত, তাতে হিন্দুদের মধ্যে তাদের পৌঁছানোই অনেকটা অসম্ভব ছিল। কিন্তু আল্লামা সাইদি, গোলাম পরোয়ার এরকম কিছু লোক ব্যক্তি উদ্যোগে ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে হিন্দুদের কাছে রিচ করতে পেরেছিল। কিন্তু এবারকার হিসাব ভিন্ন। এবার জামাতকে আল্লাহ ক্ষমতা নেবেন, এটা আল্লাহর প্ল্যান, এটা জামাতের অ্যাচিভমেন্ট না। এবার হিন্দুরা অটো জামাত হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নাই, বিএনপি চোর, বাটপার, ধান্দাবাজ, খুনি, লুটতারাজকারী, অর্থ পাচারকারী, তারেক রহমান খাম্বা, 10%, এ জাতি জানে। অতএব অনিবার্যভাবে অনেকে বাধ্য হয়েও জামাতকে পছন্দ করছে, কিছু করার নেই। কিন্তু চাকমা, মারমা, গারো, এদের মধ্যে জামাত জোয়ার এটা কখনো হয়নি। ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। কিন্তু এবার আপনার থাম্বনেইলে যে ছবি দেখতে পাচ্ছেন, দাঁড়িপাল্লার পক্ষে হাজার হাজার চাকমা নারীরা, মারমা নারীরা, ত্রিপুরা নারীরা, যারা ধর্মে মুসলমান নয় বেশিরভাগই। চাকমাদের একটা আলাদা ধর্ম আছে, যদিও এদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেন তাদের জাতিসত্তা ঠিক রেখে। কিন্তু যারা মিছিল করছে এদের নিজস্ব আলাদা ধর্ম বিশ্বাস আছে, এবং একটা বড় অংশ খ্রিস্টান। ধর্ম বিশ্বাস যাই হোক না কেন, তারা সবাই এবার জামাতের পক্ষে। তো এই যাদেরকে বাংলাদেশে উপজাতি বলে, উপজাতি বলার পক্ষে একদম নয়, এটা আইনত অপরাধ। উপজাতি না, আদিবাসী বা নানান কিছু বলতে পারেন, তারা আদিবাসী কিনা এটা নিয়ে বিতর্ক আছে। এটা উপজাতি, কোনো মানুষ উপজাতি হতে পারে না। মানে নিকৃষ্ট অর্থে, যেটা পুরোপুরি জাতি না, অর্ধেক জাতি, অথচ তারা জাতি। জামাত ক্ষমতা আসলে তারা আমাদের মতোই সমতলের মানুষের মতোই সমান মর্যাদা পাবে। আমার অনেক বন্ধু বান্ধব পাহাড়ি ছিলেন, তা অসাধারণ মানুষ। আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাসমেট ছিল বেশ কয়েকজন পাহাড়ি। ওদের মধ্যে আমি যে নম্রতা, ভদ্রতা দেখেছি, আই এম রিয়েলি ইমপ্রেসড। তো এখন সবাই জেগে উঠেছে। তো আমার বন্ধু বান্ধব যারা ছিল, এদের সাথে আমার ইন্টারেকশন, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা এগুলো ওয়াজ ডিফারেন্ট। বিশেষ করে বেশিরভাগই ওয়াজ নন পলিটিক্যাল। তবে জাস্ট ভোট দিত অনেকে, কিন্তু মিছিল টিছিল এগুলো কম করতো। আওয়ামী লীগ বিএনপির মধ্যে ডিভাইডেড ছিল। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার পক্ষে তাদের জোয়ার। এটা অসম্ভবকে সম্ভব করে এক বিরল দৃশ্য জামাতের পক্ষে। এই গণজোয়ার জামাতকে ক্ষমতা নিয়ে যাচ্ছে।
তো দর্শক, খবরটা একটু দেখেন। দাঁড়িপাল্লার পক্ষে চাকমা মারমা ও ত্রিপুরাদের মিছিল। এটা রোববারের ঘটনা। 1 ফেব্রুয়ারি বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। খাগড়াছড়ি 11 দলীয় প্রার্থী জামাত ইসলামের মনোনীত অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক সমর্থনে চাকমা মারমা ত্রিপুরা জনগোষ্ঠী উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। এবং এই ইয়াকুব আলী চৌধুরী স্থানীয়ভাবে যথেষ্ট জনপ্রিয় এবং তিনি এমপি হবেন। ইজ গোয়িং টু বি এমপি, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। বিএনপির পক্ষে এরকম গণজোয়ার দেখাতে পারবেন না। বিএনপিকে আমাদের পাহাড়ি ভাইয়েরা বোনেরা অলরেডি দেখেছে, নতুনভাবে দেখার কিছু নেই। এবার জামাতকে দেখতে, এবং আপনারা জানেন এই পাহাড়ি সম্প্রদায়ের প্রতিনিধি শিবিরের প্যানেলে ছিল এবং তিনি হিট করেছেন, পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন সেই ছেলে। তো দর্শক, এবং কিছুদিন আগে ক্ষোভে পদত্যাগের কথা বলেছেন, শেষ পর্যন্ত পদত্যাগ করেননি, কারণ যারা ভোট দিয়েছেন তারাই তার পদত্যাগ চাননি। যে কাজটা করেছেন ইন্টেনশন ভালো ছিল, কিন্তু দৃষ্টিকটু, তিনি ওটা করবেন না, কিন্তু ভালোর জন্যই করেছিলেন। তো দর্শক, খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল শুরু হয়। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রনাথ ত্রিপুরা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপি জেলা সদস্য সুবোধ চাকমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি লিসা ত্রিপুরা। এই যে লিসা ত্রিপুরা, চাইথোয়াই মারমা বা এই ধরনের নাম জামাতের কোনো নিউজে অতীতে আমরা কখনো ভুলেও দেখিনি, আসতো না, কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এখন আসছে। সত্যি অসাধারণ। বক্তারা বলেন, গত 54 বছরে আওয়ামী লীগ বিএনপি পাহাড়ি বাঙালি বহু নেতৃত্ব ক্ষমতায় থাকলেও তারা পাহাড়ি সাধারণ জনগোষ্ঠীর জন্য কিছুই করেনি, বরং শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে। কিন্তু জামাত ইসলামী তার ব্যতিক্রম। জামাতের লোকেরা ইতিপূর্বে সহিংসতার সময় এখানকার বিহার মন্দির গির্জা পাহারা দিয়েছে। তাদের দ্বারা ন্যায় ইনসাফ সম্প্রীতি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। জামাতের এই জোয়ার পাহাড়িদের মধ্যে যেভাবে